রক্ত মানবদেহের জীবনের মূল ভিত্তি এবং সুস্থ জীবনের অপরিহার্য উপাদান। রক্তের সঠিক ব্যবহার, নিরাপদভাবে রক্ত সঞ্চালন সম্পন্ন করা একজন রোগীর জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের গ্রুপ নির্ধারণ, আরএইচ সিস্টেম, হোম টেস্ট, নবজাতকের হিমোলাইটিক ডিজিজ এবং বিভিন্ন রক্তের উপাদান থেরাপি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, নার্সিং কর্মী এবং মেডিকেলের শিক্ষার্থীর জন্য অপরিহার্য। এই অধ্যায়ে আপনাদেরকে জানাবো এবিও গ্রুপিং পদ্ধতি, বোম্বে ফেনোটাইপ, ক্রস ম্যাচিং, ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, আরএইচ সিস্টেম ও গ্রুপিং, হেমোলাইটিক ডিজিজ, হোম টেস্ট, ডিরেক্ট ইনডিরেক্ট, ব্লাড ট্রান্সফিউশন, ডোনার সিলেকশন, ব্লাড কালেকশন ব্যাগ ও অ্যান্টিকোয়াগুলেন্ট, ব্লাড কম্পোনেন্ট ইউজ ও স্টোরেজ, হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন এবং স্ক্রিনিং টেস্ট অফ ডোনেট ব্লাড ইউনিট। ক্লিনিক্যাল জ্ঞান ও বাস্তব ধারণা প্রদান করব। একদম সাধারণ কিছু এবং গুরুত্বপূর্ণ তথ্য দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাই হেলথ সেবা সবার সেবায়, সবাই পাশে। মানবদেহে রক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তরল পদার্থ, যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেনে পৌঁছে দেয় এবং বর্জ্য পদার্থ অপসারণ করে। কিন্তু সব মানুষের রক্ত একই রকম নয়। রক্তের মধ্যে কিছু বিশেষ প্রোটিন থাকে, সেগুলিকে অ্যান্টিজেন বলা হয়। এই অ্যান্টিজেনগুলি উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে রক্তের গ্রুপ ভাগ করা হয়। রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রক্তের সঞ্চালন, অঙ্গ প্রতিস্থাপনের সময়, গর্ভ অবস্থায়, রক্ত ট্রান্সফিউশনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসার ক্ষেত্রে সঠিক গ্রুপের মিল থাকা জীবন রক্ষার জন্য অপরিহার্য। রক্তের গ্রুপ নির্ধারণে মূলত দুটি প্রধান সিস্টেমে ব্যবহৃত হয়। এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম, যেখানে রক্তের লোহিত রক্তকণিকায় বা আরবিসি পৃষ্ঠে এ এবং বি অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে রক্তকে চারটি ভাগ করা যায়: এ, বি, এবি এবং ও। এবং 2 নম্বরে আরএইচ ব্লাড গ্রুপ সিস্টেম, যেখানে রেসাস অ্যান্টিজেন উপস্থিতি থাকলে আরএইচ পজিটিভ গ্রুপ এবং অনুপস্থিত থাকলে আরএইচ নেগেটিভ গ্রুপ বলে ধরা হয়। এই অধ্যায়ে আরেকটি বিষয় জানা দরকার, অ্যান্টিবডি সম্পর্কে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থায় বাহ্যিক ক্ষতিকর পদার্থের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। তাই অ্যান্টিবডি দুই ধরনের হতে পারে: প্রাকৃতিক বা ন্যাচারাল অ্যান্টিবডি, ইমিউনো অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধী অ্যান্টিবডি। এদের মূল কাজ একই, শরীরকে রক্ষা দেওয়া এবং অ্যান্টিজেন চিনে ধ্বংস করা। তবে উৎপত্তি ও গঠন প্রক্রিয়ার কিছু পার্থক্য রয়েছে, সহজভাবে বোঝানো হবে এই ভিডিওতে। প্রাকৃতিক অ্যান্টিজেন, এগুলি কোনো অ্যান্টিবডি, এগুলো কোনো নির্দিষ্ট অ্যান্টিজেনের স্পর্শ ছাড়াই তৈরি হয়, স্বাভাবিকভাবে তৈরি হয়, জন্মের পর থেকে শরীরে উপস্থিত থাকে। উদাহরণস্বরূপ এবিও সিস্টেমে যেমন অ্যান্টিবডি থাকে অ্যান্টি এ ও অ্যান্টি বি, এগুলি কোনো সংক্রমণ ছাড়াই গঠিত হয়। সাধারণভাবে এগুলি আইজিএম শ্রেণীর অ্যান্টিবডি। ইমিউন অ্যান্টিবডি কি? ইমিউন অ্যান্টিবডি হলো কোনো নির্দিষ্ট অ্যান্টিজেনের স্পর্শে এসে এরা তৈরি হয়, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ভ্যাকসিনেশনের জন্য পরে এরা তৈরি হয়। এগুলি তৈরি হতে কিছু সময় লাগে, কারণ ইমিউনো সিস্টেমে অ্যান্টিজেন চিনে প্রতিক্রিয়া জানাতে হয়। সাধারণত আইজিজি এই অ্যান্টিবডির অন্তর্গত। এছাড়া উদাহরণ হতে পারে আরএইচ নেগেটিভ মায়ের শরীরে যদি আরএইচ পজিটিভ শিশুর রক্ত ঢোকে, তাহলে মা অ্যান্টি ডি অ্যান্টিবডি তৈরি করে। এটি একটি রোগ প্রতিরোধজনিত অ্যান্টিবডি। অর্থাৎ প্রাকৃতিক ও ইমিউনো অ্যান্টিবডি দুটোই আমাদের শরীরে প্রাকৃতিক রক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অস্ত্র। প্রথমে জানবো এবিও গ্রুপ কি। এবিও রক্তের গ্রুপ সিস্টেম হলো মানুষের রক্তকে শ্রেণীবদ্ধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলির মধ্যে একটি। এটি কার্ল ল্যান্ডস্টাইনার 1901 সালে আবিষ্কার করেন। এই সিস্টেমে রক্তকে ভাগ করা এ এবং বি নামক দুই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতিতে উপর ভিত্তি করে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভূমিকা কি? রক্তের লোহিত রক্তকণিকার আরবিসি পৃষ্ঠে থাকা এ এবং বি নামের অ্যান্টিজেন, রক্তরসে থাকে অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি।
কোনো অ্যান্টিজেন উপস্থিতি এবং কোন অ্যান্টিবডি অনুপস্থিতি তার ওপর নির্ভর করে রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়। এ গ্রুপ, লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন থাকে, রক্ত রসে অ্যান্টি বি অ্যান্টিবডি থাকে। বি গ্রুপের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় বি অ্যান্টিজেন থাকে এবং রক্ত রসে অ্যান্টিজেন এ অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে। এ বি গ্রুপের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় এ এবং বি উভয় অ্যান্টিজেন থাকে, রক্ত রসে কোনো অ্যান্টিবডি থাকে না। ও গ্রুপের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন থাকে না, রক্ত রসে অ্যান্টি এ এবং অ্যান্টি বি উভয় অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টি ব্লাড গ্রুপিং এর গুরুত্ব কি? রক্ত সঞ্চালন, সঠিক রক্ত না মিললে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া ঘটে এবং রক্ত জমাট বেঁধে যেতে পারে, তাই যা প্রাণঘাতী হতে পারে। অঙ্গ প্রতিস্থাপনে এবিও গ্রুপের মিল প্রতিস্থাপনের জন্য সফলতার জন্যই অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হয়েছে। ফরেনসিক বিজ্ঞান, কৃতিত্ব নির্ধারণ ও অপরাধ তদন্তে এবিও গ্রুপ সাহায্য করে। এবিও সিস্টেম মানুষের রক্ত শ্রেণীবিন্যাসের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ পদ্ধতি। রক্তের গ্রুপ নির্ভর করে আরবিসির পৃষ্ঠে অ্যান্টিজেন ও রক্ত রসে অ্যান্টিবডির ওপর। সঠিক গ্রুপ জানা জীবন রক্ষাকারী, বিশেষ করে রক্ত সঞ্চালন ও চিকিৎসাজনিত পরিস্থিতিতে ব্যবহার করা হয়। বম্বে ফেনোটাইপ কি? বম্বে ফেনোটাইপ হলো একটি অত্যন্ত বিরল ও বিশেষ করে ধরনের রক্তের গ্রুপ যা 1952 সালে ভারতের মুম্বাই, তৎকালীন বোম্বে শহরে আবিষ্কৃত হয়, তাই এর নাম বোম্বাই রাখা হয়। এটি দেখতে অনেকটা ও গ্রুপ এর মতো হলেও জৈব রাসায়নিক দিক থেকে সম্পূর্ণ আলাদা এবং সাধারণ ও গ্রুপের রক্তের সাথে এটি কখনোই মিলিয়ে রক্ত সঞ্চালন করা যায় না। কিভাবে বোম্বে ফেনোটাইপ তৈরি হয়? এবিও রক্ত গ্রুপ সিস্টেমে এইচ অ্যান্টিজেন নামের একটি মূল পদার্থের উপর ভিত্তি করে এ এবং বি অ্যান্টিজেন তৈরি হয়। যদি এইচ অ্যান্টিজেন উপস্থিত থাকে, এর উপর ভিত্তি করে এনজাইম এ বা অ্যান্টিজেন তৈরি করে। কিন্তু বোম্বাই ফেনোটাইপে এইচ অ্যান্টিজেনের তৈরি হয় না, তাই তৈরি হয় না। এ বি অ্যান্টিজেন তৈরির কোনো ভিত্তি থাকে না, এমনকি ও গ্রুপের মতো অ্যান্টিজেনও থাকে না। সাধারণত রক্ত গ্রুপ পরীক্ষায় বোম্বাই ফেনোটাইপকে প্রায় ও গ্রুপ বলে ধরা হয়, তবে অ্যান্টি এইচ ল্যাকটিন দিয়ে পরীক্ষা করলে বোঝা যায় যে এইচ অ্যান্টিজেন অনুপস্থিত, তখন বোম্বাই ফেনোটাইপ বলে শনাক্ত করা হয়। এর গুরুত্ব কি? এটি একটি অত্যন্ত বিরল, প্রায় 1 লক্ষ মানুষের 4 জন মানুষের মধ্যে পাওয়া যায়। ভারতের হার সবথেকে বেশি। বোম্বাই ফেনোটাইপে ব্যাকটেরিয়ার জন্য রক্ত ব্যাংকে বিশেষভাবে সংরক্ষিত রাখার প্রয়োজন আছে। এটি রিসেসিভ বৈশিষ্ট্য, অর্থাৎ উভয় পিতামাতা থেকে ত্রুটিপূর্ণ জিন পেলে সন্তান বোম্বাই ফেনোটাইপ হতে পারে। বোম্বাই ফেনোটাইপ একটি বিরল রক্তের গ্রুপ যেখানে এইচ অ্যান্টিজেন অনুপস্থিত থাকে, এর ফলে এ এবং বি অ্যান্টিজেন তৈরি হয় না এবং রক্ত সঞ্চালনের জন্য শুধু বোম্বাই ফেনোটাইপ উপযুক্ত। সাধারণত পরীক্ষায় ও গ্রুপ মনে হতে পারে, কিন্তু এতে অ্যান্টি এইচ অ্যান্টিবডি উপস্থিত থাকে, যা একটি আলাদা। এবার জানবো রক্তের গ্রুপিং। রক্ত সঞ্চালন, অঙ্গ প্রতিস্থাপন, চিকিৎসার ক্ষেত্রে রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ সঠিকভাবে নির্ধারণ করা অত্যন্ত জরুরি। এর জন্য গ্রুপিং বা অনেক ক্ষেত্রে সাবগ্রুপিং নির্ধারণ করা হয়। নিচে সহজভাবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হলো। রক্তের গ্রুপিং। রক্তের গ্রুপিং হলো লোহিত রক্তকণিকায় আরবিসিডি পৃষ্ঠে থাকা এ এবং বি অ্যান্টিজেন এবং রক্তের রসে থাকে অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি শনাক্ত করার প্রক্রিয়া। এর মাধ্যমে একজন মানুষের রক্তে এ বি এবং ও গ্রুপের মধ্যে কোনটি তা নির্ধারণ করা যায়। গ্রুপিং এর পদ্ধতি। প্রথম ধাপ, রক্তের গ্রুপিং সাধারণত 2 ভাগে হয়: ফরওয়ার্ড গ্রুপিং, রিভার্স গ্রুপিং। ফরওয়ার্ড গ্রুপিং কি? এখানে রোগীর আরবিসিতে কোনো অ্যান্টিজেন আছে তা খুঁজে দেখা হয়। সেই জন্য রক্তের নমুনার সাথে পরিচিত অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিসিরাম মেশানো হয়, যাতে জমাট বাঁধে সেখানে সংশ্লিষ্ট অ্যান্টিজেন উপস্থিত আছে কিনা। এবং অ্যান্টি এ তে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে এ গ্রুপ, অ্যান্টি বি তে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে বি গ্রুপ। অ্যান্টি এ এবং অ্যান্টি বি
দুটোতেই যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে এবি গ্রুপ, এবং কোনোটাই যদি অ্যাগ্লুটিনেশন না হয় তাহলে ও গ্রুপ। এবার জানবো রিভার্স গ্রুপ কি। রোগীর সিরামে কোনো অ্যান্টিবডি আছে তা জানা হয়, এই জন্য পরিচিত এ এবং বি সেলের সাথে রোগীর সিরাম মেশানো হয়। সিরাম যদি এ কোষের সাথে প্রতিক্রিয়া করে তাহলে অ্যান্টিবডি উপস্থিত, এবং উভয় গ্রুপে মিলিয়ে নিশ্চিতভাবে রক্তের পরীক্ষার গ্রুপ নির্ধারণ করা হয়। ক্লিনিক্যালি গুরুত্ব কি? রক্তের সাবগ্রুপ জানা জরুরি, কারণ দুর্বল অ্যান্টিজেন ও অ্যান্টিবডি উপস্থিত থাকলে ভুল গ্রুপিং হতে পারে। অঙ্গ প্রতিস্থাপন, রক্ত সঞ্চালন, নবজাতকের হিমোলাইটিক রোগের সাবগ্রুপের পার্থক্য বড় ভূমিকা রাখতে পারে। রক্তের গ্রুপ নির্ধারণের পদ্ধতি কি? রক্ত সঞ্চালন, অঙ্গ প্রতিস্থাপন, নবজাতকের চিকিৎসা ইত্যাদি নিরাপত্তার জন্য রক্তের গ্রুপ সঠিকভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ল্যাবরেটরিতে বিভিন্ন পদ্ধতিতে ব্লাড গ্রুপিং করা হয়। রক্তের গ্রুপ নির্ধারণের মূল উদ্দেশ্য হলো লোহিত রক্তকণিকায় আরবিসি অ্যান্টিজেন উপস্থিত আছে তা জানা যায়, রক্তের রসে কোনো অ্যান্টিবডি আছে তা জানা যায়। এই জন্য দুটি ধাপে অনুসরণ করা হয়, ফরওয়ার্ড গ্রুপিং এবং রিভার্স গ্রুপিং। ফরওয়ার্ড গ্রুপিংকেই বলা হয় ডিরেক্ট মেথড। এই পদ্ধতি রোগীর আরবিসিতে এ এবং বি অ্যান্টিজেনের শনাক্ত করা হয়। প্রক্রিয়া: রোগীর রক্তের একটি ছোট্ট নমুনা থেকে আরবিসি সংগ্রহ করা হয়, আলাদা আলাদা স্লাইডের টেস্ট টিউবে কোষের থেকে পরিচিত অ্যান্টি সিরাম এ বা অ্যান্টি বি যোগ করা হয়, এবং অ্যাগ্রিগেশন জমাট প্রক্রিয়া। যদি অ্যান্টি এ তে অ্যাগ্লুটিনেশন হয় তাহলে এ গ্রুপ, এবং যদি অ্যান্টি বি তে অ্যাগ্লুটিনেশন হয় সেক্ষেত্রে বি গ্রুপ। যদি উভয় মানে অ্যান্টি এ এবং অ্যান্টি বি তে অ্যাগ্লুটিনেশন হয় তাহলে এবি গ্রুপ, এবং যদি কোনোটাই অ্যাগ্লুটিনেশন না হয় সেক্ষেত্রে ও গ্রুপ। এটি সবচেয়ে প্রচলিত সহজ পদ্ধতি। রিভার্স গ্রুপিং কি? রোগীর সিরামে থাকা অ্যান্টিবডি শনাক্ত করা হয়, এবং রোগীর সিরামের সাথে পরিচিত এ সেল এবং বি সেল যোগ করা হয়। কোথাও যদি অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা তা সিরামে বা অ্যান্টিবডি আছে কিনা তা বোঝা যায়। এ সেলে যদি বি সেলে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে এ গ্রুপ, এবং এ সেলে যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে বি গ্রুপ, এবং কোনোটাই যদি অ্যাগ্লুটিনেশন না হয় তাহলে এবি গ্রুপ, এবং উভয় যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে ও গ্রুপ। ফরওয়ার্ড গ্রুপিং এবং রিভার্স গ্রুপিং একসাথে করলে ফলাফল নিশ্চিত ও নির্ভুল হয়। এবার স্লাইড মেথড, এটি সবচেয়ে সহজ দ্রুত পদ্ধতি। রুটিন পরীক্ষার বেশি ব্যবহৃত হয়। একটা পরিষ্কার স্লাইডে 3টে অংশে ভাগ করে নিন, এবং আলাদা আলাদা স্থানে 1 ফোঁটা করে অ্যান্টি এ, অ্যান্টি বি এবং অ্যান্টি ডি সিরাম দিন। প্রতিটি স্থানে রক্তের 1 ফোঁটা করে যোগ করুন এবং আলতো করে মিশিয়ে দিন। 1 থেকে 2 মিনিট জমাট বাঁধার উপস্থিতি দেখুন। সুবিধা কি? দ্রুত এবং সহজ। অসুবিধা কি? ফলাফল কখনো কখনো অস্পষ্ট হতে পারে। এবার জানবো টিউব পদ্ধতি। এই পদ্ধতি বেশ কিছু নির্ভরযোগ্য রক্ত ব্যাংক হাসপাতালে ব্যবহৃত হয়। 3টি টেস্ট টিউবে রোগীর আরবিসি এবং অ্যান্টি এ বি সি যোগ করুন। সেন্ট্রিফিউজ করার পর জমাট বাঁধছে কিনা তা পর্যবেক্ষণ করুন। এটি নির্ভুল স্পষ্ট ফলাফল। অনেক সময় বেশি লাগে। জেল কার্ড মেথড কি? এটি একটি আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রের পদ্ধতি। ছোট মাইক্রোপ্লেট জেল কার্ড নমুনা অ্যান্টিসিরাম যোগ করা হয়। মেশিন স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়ার ফলে রেজাল্ট দেয়। সুবিধা কি? এটি দ্রুত, সঠিক, স্বয়ংক্রিয়। অসুবিধা কি? ব্যয়বহুল। তাই রক্তের গ্রুপ নির্ধারণ মূলত ফরওয়ার্ড রিভার্স গ্রুপিং ব্যবহৃত হয়। সহজ ক্ষেত্রে স্লাইড মেথড ব্যবহার করা হয়। হাসপাতালে ব্লাড ব্যাংকে নির্ভুল করার জন্য টিউব বা জেল কার্ড মেথড ব্যবহার করা হয়। উভয় পরীক্ষার মিলে থাকলে রক্তের গ্রুপ নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়। এবার জানবো ক্রস ম্যাচ কি। ক্রস ম্যাচ হলো রক্ত সঞ্চালনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী পরীক্ষা। এর মাধ্যমে দেখা যায় দাতা অর্থাৎ ডোনার এবং রিটার বা রিসিপিয়েন্টের রক্ত পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। সহজভাবে বললে এটি একটি নিরাপত্তা রক্ষা পরীক্ষা, যাতে নিশ্চিত করা হয় যে
রক্ত অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রতিক্রিয়া ঘটবে কিনা। ক্রস ম্যাচের উদ্দেশ্য কি? রক্ত সঞ্চালনের আগে দাতা ও গ্রহীতার রক্তে কোনো প্রতিক্রিয়া হবে কিনা তা পরীক্ষা করা। হিমোলাইটিক রক্ত প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য। গোপন অ্যান্টিবডি বা আনএক্সেপ্টেড অ্যান্টিবডি শনাক্ত করতে। রক্ত সঞ্চালন নিরাপত্তা নিশ্চিত করতে। ক্রস ম্যাচের ধরন কি? ক্রস ম্যাচ সাধারণত দুই ধরনের, মেজর ক্রস ম্যাচ, মাইনর ক্রস ম্যাচ। মেজর ক্রস ম্যাচ কি? এখানে গৃহীতার সিরাম এবং দাতার আরবিসি লোহিত রক্তকণিকা মিশিয়ে দেখা যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা। কিভাবে করবেন? দাতার আরবিসি ওয়াশ করে একটা সাসপেনশন তৈরি করুন, গৃহীতার সিরামের সাথে মেশান এবং ইনকিউবেট করুন অ্যাগ্লুটিনেশন বা হিমোলাইসিস হচ্ছে কিনা। ফলাফল কি হবে? কোনো প্রতিক্রিয়া না হলে রক্ত সামঞ্জস্যপূর্ণ, যদি অ্যাগ্লুটিনেশন ঘটে তাহলে রক্ত অসামঞ্জস্যপূর্ণ। গুরুত্ব, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ গৃহীতার অ্যান্টিবডি দাতার রক্তকণিকার অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিক্রিয়া করতে পারে এবং জীবনহানিকরও হতে পারে। এবার জানবো মাইনর ক্রস ম্যাচ বা কম গুরুত্বপূর্ণ ক্রস ম্যাচ। এখানে দাতার সিরাম এবং গ্রহীতার আরবিসি মিশিয়ে রাখা হয়। গৃহীতার আরবিসি সংগ্রহ করে ওয়াশ করে নিন, একটা সাসপেনশন তৈরি করুন, দাতার সিরামের সাথে মিশিয়ে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। ফলাফল কি হবে? যদি অ্যাগ্লুটিনেশন না হয় তাহলে সামঞ্জস্যপূর্ণ এবং অ্যাগ্লুটিনেশন হলে অসামঞ্জস্যপূর্ণ। আজকাল খুব বেশি ব্যবহৃত হয় না কারণ আধুনিক রক্তের ব্যাংকে সঞ্চালনের আগে সিরাম সাধারণত সরিয়ে ফেলা হয়। ক্রস ম্যাচের পদ্ধতি কি? দাতা গৃহীতার আরবিসি আলাদা করে সেল প্রস্তুতি, অর্থাৎ দাতার আরবিসি এবং গৃহীতার আরবিসি আলাদা করে ওয়াশ করে নিন, সিরাম সংগ্রহ করুন গৃহীতার এবং দাতার, এবং মেজর এবং মাইনর সেট আপ করুন এবং 37-এ ইনকিউবেশনের মাত্রা সময় ইনকিউবেট করুন। পর্যবেক্ষণ, যদি অ্যাগ্লুটিনেশন বা হিমোলাইসিস হচ্ছে কিনা দেখুন। চার্টের মাধ্যমে আমি দেখিয়েছি, কোনো অ্যাগ্লুটিনেশন নেই তাহলে রক্ত ব্যবহারযোগ্য এবং অ্যাগ্লুটিনেশন হলে রক্ত ব্যবহার করা যাবে না। শুধুমাত্র এবিও আরএইচ মিলানো যথেষ্ট নয়, ক্রস ম্যাচ করা অত্যন্ত জরুরি। কিছু লুকানো অ্যান্টিবডি বা আরএইচ পরীক্ষায় ধরা না পড়লেও ক্রস ম্যাচে ধরা পড়ে। বড় সার্জারি, অঙ্গ প্রতিস্থাপন, নবজাতকের রক্ত সঞ্চালন এটি বাধ্যতামূলক। ক্রস ম্যাচ হলো রক্ত সঞ্চালনের আগে দাতা ও গ্রহীতার চূড়ান্ত সামঞ্জস্যপূর্ণ যাচাই পরীক্ষা। বিশেষ করে মেজর ক্রস ম্যাচ সবসময় করা উচিত কারণ এটি জীবন রক্ষাকারী, জটিলতা প্রতিরোধ করে। ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট সম্পর্কে আমরা জানি। রক্ত সঞ্চালনের সময় দাতা বা অর্থাৎ ডোনার গৃহীত বা রিসিপিয়েন্ট রক্তের এবিও আরএইচ মিলিয়ে দিতে হয়, কিন্তু কিছু বিশেষ গ্রুপ আছে যেগুলি সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারবে বা সব গ্রুপের রক্ত নিতেও পারবে। এদেরকে বলা হয় ইউনিভার্সাল ডোনার বা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। প্রথমে জানবো ইউনিভার্সাল ডোনার বা দাতা, সর্বজনীন দাতা। যে রক্ত গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে তাকে ইউনিভার্সাল ডোনার বলা হয়। ইউনিভার্সাল ডোনারে ও নেগেটিভ গ্রুপ, কারণ অ্যান্টিজেন নেই, এও নেই, বিও নেই, এবং অ্যান্টিবডি উপস্থিত। আরএইচ নেগেটিভ, কারণ আরবিসিতে এ এবং বি অ্যান্টিজেন নেই, তাই কোনো গৃহীতার শরীরে কোনো বিরুদ্ধে প্রতিক্রিয়াই হয় না। আরএইচ অ্যান্টিজেনও নেই, তাই আরএইচ পজিটিভ বা নেগেটিভ উভয়ই নিরাপদ দেওয়া হয়। তাই এ ও নেগেটিভ গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা রক্ত। এই রক্ত সবাইকে সাথে সামঞ্জস্যপূর্ণ। এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভের সাথে সবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এবার জানবো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, সর্বজনীন গৃহীতা। যে রক্তের মানুষের সব রক্তের গ্রুপ থেকে রক্ত নিতে পারে তাকে ইউনিভার্সাল
রিসিপিয়েন্ট বলা হয়। ইউনিভার্সাল রিসিপিয়েন্ট এ বি পজিটিভ হলো ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। অ্যান্টিজেন এ এবং বি দুটোই আছে, অ্যান্টিবডি নেই, এও নেই, অ্যান্টি এও নেই, অ্যান্টি বিও অ্যান্টিবডি নেই, আর এইচ পজিটিভ থাকে। শরীরে অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি নেই, তাই এ বি ও যে কোনো রক্ত দিলেই প্রতিক্রিয়া হবে না। আর এইচ অ্যান্টিজেন আছে, তাই আর এইচ পজিটিভ আর এইচ নেগেটিভ উভয় ধরনের রক্ত সংগ্রহ করা যায়। তাই এ বি পজিটিভকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বা সার্বজনীন গ্রহীতা। এ বি পজিটিভ রক্তে এ পজিটিভ, এ মাইনাস, এ বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ সবার কাছ থেকে রক্ত নিতে পারে। তাই আরবিসি ট্রান্সফিউশন এর জন্য ও নেগেটিভ হলো ইউনিভার্সাল ডোনার এবং এ বি পজিটিভ হলো ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। জরুরি অবস্থায় ইমার্জেন্সি রক্ত ক্রস ম্যাচ ছাড়াও কখনো নিয়মিত রক্ত সঞ্চালন করা একদমই উচিত নয়। সংক্ষেপে ও নেগেটিভ হলো ইউনিভার্সাল ডোনার এবং এ বি পজিটিভ হলো ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। এবার জানবো আরএইচ সিস্টেম। আরএইচ সিস্টেম হলো এবিও সিস্টেমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তর গ্রুপ সিস্টেম। রক্ত সঞ্চালন, গর্ভ অবস্থা, নবজাতকের রোগ নির্ণয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরএইচ সিস্টেমের পরিচয়। আরএইচ শব্দ এসছে রেসন্স ম্যাঙ্কি থেকে, কারণ এটি প্রথম অ্যান্টিজেন 1940 সালে ল্যান্ড স্টাইনার উইনার বানর থেকে আবিষ্কার করেছিলেন। আরএইচ সিস্টেম প্রধানত ডি অ্যান্টিজেন দ্বারা নির্ধারিত হয়। যদিও কারো আরবিসি ডি অ্যান্টিজেন থাকে তাকে বলা হয় আরএইচ পজিটিভ। যদি কারো আরবিসিতে ডি অ্যান্টিজেন না থাকে তাকে বলা হয় আরএইচ নেগেটিভ। উদাহরণস্বরূপ এ গ্রুপ ও ডি গ্রুপ অ্যান্টিজেন থাকলে এ পজিটিভ এবং এ গ্রুপে ডি অ্যান্টিজেন না থাকলে এ নেগেটিভ। আরএইচ সিস্টেমের অ্যান্টিজেনগুলো কি কি? আরএইচ সিস্টেমের মোট 50টির বেশি অ্যান্টিজেন রয়েছে। তাদের মধ্যে ডি অ্যান্টিজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। আরএইচ অ্যান্টিবডির বৈশিষ্ট্য কি? এবিও সিস্টেমের মতো ন্যাচারাল অ্যান্টিবডিজ এখানে থাকে না। আরএইচ অ্যান্টিবডি ইমিউনো অ্যান্টিবডি, অর্থাৎ শুধুমাত্র আরএইচ পজিটিভ এবং নেগেটিভ ব্যক্তির শরীরে প্রবেশ করলে তখনই তৈরি হয়। এই অ্যান্টিবডি সাধারণত আইজিজি টাইপ প্লেসেন্টা পেরিয়ে যেতে পারে। আরএইচ সিস্টেমের গুরুত্ব কেন? আরএইচ মাইনাস বা আরএইচ নেগেটিভ ব্যক্তিকে আরএইচ পজিটিভ রক্ত দিলে প্রথমবার হয়তো প্রতিক্রিয়া হবে না, কিন্তু অ্যান্টিবডি তৈরি করে হবে। পরবর্তীবার আরএইচ পজিটিভ রক্ত দিলে মারাত্মক হিমোলাইটিক রিয়াকশন হতে পারে। 2 নম্বরে গর্ভাবস্থায় এরিথ্রোব্লাস্ট ফিটালিস হতে পারে। মা যদি এই আরএইচ নেগেটিভ হয় এবং বাবা যদি আরএইচ পজিটিভ হয় তাহলে শিশু আরএইচ পজিটিভ হতে পারে। প্রথমবার গর্ভধারণে যদি শিশুর রক্ত প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে শরীরে প্রবেশ করে তবে মা অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি করে। পরবর্তী গর্ভধারণে আবার যদি শিশু আরএইচ পজিটিভ হয় তখন মায়ের আইজিএম ও অ্যান্টি-ডি প্লাসেন্টা পেরিয়ে শিশুর আরবিসি ধ্বংস করে দেয়, ফলে মিসক্যারেজ হতে পারে। হিমোলাইটিক ডিজিজ, নিউবর্ন এবং অ্যানিমিয়া, জন্ডিস, মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রতিরোধ। আরএইচ মাকে গর্ভাবস্থায় 28তম সপ্তাহে এবং জন্মের 72 ঘন্টার মধ্যে অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দিলে প্রতিরোধযোগ্য। সংক্ষেপে মনে রাখা দরকার, আরএইচ সিস্টেম প্রধান অ্যান্টিজেন হলো ডি। ডি পজিটিভ অ্যান্টিজেন আছে, আরএইচ নেগেটিভে ডি অ্যান্টিজেন নেই। আরএইচ অ্যান্টিবডি ন্যাচারাল নয়, বরং স্পর্শে এলেই তৈরি হয়। গর্ভাবস্থায় আরএইচ অসামঞ্জস্য থাকলে এরিথ্রোসাইটিক স্পেশালিস হতে পারে। এবার জানবো আরএইচ ডি ইউটেট বা উইক ডি।
আরএইচ ডিউ বা উইক ডি হলো আরএইচ সিস্টেমের একটি বিশেষ রকমের রক্তের গ্রুপের বৈশিষ্ট্য, যেখানে ডি অ্যান্টিজেন কম ঘনত্বে আরবিসি পৃষ্ঠে উপস্থিত থাকে। এটি সাধারণত আরএইচ পজিটিভ এবং আরএইচ নেগেটিভের মধ্যে ইন্টারমিডিয়েট ধরনের অবস্থা। কারণ আরএইচ বা আরএইচ ডিইউ ঘটে যখন আরএইচ ডি ভেরিয়েন্ট অ্যালিল থাকে, ফলে ডি অ্যান্টিজেনের সংখ্যা ঘনত্ব কমে যায়। সাধারণত টেস্টে ডি অ্যান্টিজেন ধরা যায় না, তাই ভুলভাবে আরএইচ নেগেটিভ মনে হতে পারে। রুটিন ফরওয়ার্ড গ্রুপিং আরএইচ ডি অনেক সময় আরএইচ হিসাবে ধরা পড়ে। উইক ডি টেস্ট ইনডাইরেক্ট কুম টেস্টে ধরা পড়ে। আরবিসি অ্যান্টি ডি সিরামের সাথে ইনকিউবেশন করা হয়, এরপর অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন যোগ করা হয়। যদি অ্যাগ্লুটিনেশন হয় তাহলে উইক ডি পজিটিভ। এর ক্লিনিক্যাল গুরুত্ব কি ডিইউ টেস্টের? উইক ডি ব্যক্তিকে সাধারণত আরএইচ পজিটিভ হিসেবে গণ্য করা হয় এবং আরএইচ নেগেটিভ রক্তের সাথে ট্রান্সফারেন্স করার প্রয়োজন নেই। উইক ডি মাকে সাধারণত আরএইচ পজিটিভ হিসেবে নির্বাচন করা হয় এবং অ্যান্টি ডি আইজি প্রোফিল্যাক্স দেওয়ার প্রয়োজন সাধারণত নেই। মিসক্লাসিফিকেশন রিস্ক, রুটিন টেস্ট ভুলভাবে আরএইচ হিসাবে ধরা গেলে ভবিষ্যতে ট্রান্সফিউশন বা গর্ভাবস্থায় সমস্যা হতে পারে। আরএইচ ডি গ্রুপিং কিভাবে নির্ণয় করা হয়? আরএইচ ডি গ্রুপিং হলো রক্তের সিস্টেমের আরএইচ সিস্টেমে ডি অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতি নির্ধারণের পরীক্ষা। এটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ডি অ্যান্টিজেনের সবচেয়ে ইমিউনোজেনিক, অর্থাৎ শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সবচেয়ে সক্ষম। উদ্দেশ্য কি? রোগীর রেসার্চ স্ট্যাটাস অর্থাৎ আরএইচ পজিটিভ বা নেগেটিভ নির্ধারণ করা। ব্লাড ট্রান্সফিউশন বা প্রেগন্যান্সি ম্যানেজমেন্টের নিরাপত্তা নিশ্চিত করা। আরএইচ সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ হেমোলাইটিক ডিজিজ প্রতিরোধ করা। পদ্ধতি কি আছে? স্লাইড পদ্ধতি, পরিষ্কার স্লাইড নিন, এক ফোঁটা রোগীর রক্ত নিন, অ্যান্টি ডি সিরামের সাথে মেশান। 1 থেকে 2 মিনিটের মধ্যে অ্যাগ্লুটিনেশন দেখা দিলে বা জমাট বাঁধলে সেটা আরএইচ পজিটিভ এবং প্রতিক্রিয়া না হলে আরএইচ নেগেটিভ। সুবিধা কি? দ্রুত ও সহজ। অসুবিধা কি? উইক ডি শনাক্ত করা অসম্ভব। এবার জানবো টিউব মেথড। টিউব মেথডের মাধ্যমে রোগীর আরবিসি অ্যান্টি ডি সিরাম ইনকিউবেশন করেন, পরে সেন্ট্রিফিউজ করে জমাট বাঁধার পরীক্ষা করা হয়। অ্যাগ্লুটিনেশন হলে আরএইচ পজিটিভ, কোনো অ্যাগ্লুটিনেশন না হলে আরএইচ নেগেটিভ। সুবিধা বেশি নির্ভুল এবং সময় লাগে বেশি। উইক ডি কি? যদি রুটিন টেস্ট আরএইচ নেগেটিভ মনে হয়, উইক ডি টেস্ট ব্যবহার করা হয়। আরবিসি অ্যান্টি ডি সিরামের সাথে অ্যান্টি ডি সিরামের সাথে ইনকিউবেট করা হয়। অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন যোগ করা হয়। অ্যাগ্লুটিনেশন নেওয়া হয় এবং উইক পজিটিভ হলে অ্যাগ্লুটিনেশন হলে উইক ডি পজিটিভ। উইক ডি সাধারণত আরএইচ পজিটিভ হিসেবে গণ্য করা হয়। মিসক্লাসিফিকেশন এড়াতেই ব্যবহার করা হয়। আরএইচ ডি অ্যান্টিজেন সবচেয়ে ইমিউনোজেনিক। আরএইচ নেগেটিভ ব্যক্তিকে আরএইচ পজিটিভ রক্ত দিলে ভবিষ্যতে অ্যান্টিবডি তৈরি হতে পারে। গর্ভাবস্থায় আরএইচ নেগেটিভ মা এবং আরএইচ পজিটিভ শিশুর ক্ষেত্রে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে। উইক ডি শনাক্ত করতে ইনডাইরেক্ট কুম টেস্টের প্রয়োজন হয়। এবার জানবো হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। হেমোলাইটিক ডিজিজের অফ নিউবর্ন বা এইচডিএন হলো নবজাতকের এমন একটি রোগ যেখানে শিশুর লোহিত রক্তকণিকা বা আরবিসি মা দ্বারা তৈরি হয় অ্যান্টিবডির কারণে ধ্বংস হয়। এটি সাধারণত আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা এবিও ইনকম্প্যাটিবিলিটি কারণে ঘটে। কারণ কি? মা আরএইচ নেগেটিভ বা বাবা আরএইচ পজিটিভ, তাই শিশু আরএইচ পজিটিভ হতে পারে। গর্ভধারণের সময় জন্মের সময় শিশু আরএইচ পজিটিভ আরবিসি মায়ের রক্ত প্রবেশ করে। মা তার শরীরে অ্যান্টি ডি আইজিজি অ্যান্টিবডি তৈরি করে ফেলে।
পরবর্তী গর্ভ বা যদি শিশু আবার RH পজিটিভ হয়, অ্যান্টিবডি প্লেসেন্টা পার হয়ে শিশুর ধ্বংস করে দিতে পারে, আরবিসি ধ্বংস করে। এবিও ইনকম্পিটিবিলিটি কি? সাধারণত মা ও গ্রুপ, শিশু এ বি এবিও গ্রুপ। মারা অ্যান্টি এ অ্যান্টি বি আইজি প্লাসেন্টা পার হয়ে শিশুর ধ্বংস হতে পারে। সাধারণত হালকা মাঝারি এইচডিএন রোগের স্টেপ, প্রথমবার শ্বাসকষ্টে মা অ্যান্টিবডি তৈরি করে, হিমোলাইসিস পরবর্তী গর্ভধারণে আরবিসি ধ্বংস করে ফেলে, বিলিরুবিন ইনক্রিজ হতে পারে, জন্ডিস দেখা দিতে পারে, অ্যানিমিয়া, আরবিসি, শিশুর রক্তল্পতা কম হয়। এর জন্য প্রয়োজনীয় রক্ত পরীক্ষা কি করবেন? ব্লাড গ্রুপ, RH টাইপিং, শিশু মা জরুরি, ডাইরেক্ট কুম টেস্ট, শিশুর মায়ের অ্যান্টিবডি আছে কিনা পরীক্ষা করুন। ইনডাইরেক্ট কুম টেস্ট, মায়ের সিরাম ফিটিয়াল আরবিসি বিরুদ্ধে অ্যান্টিবডি আছে কিনা তা জানতে ইনডাইরেক্ট কুম টেস্ট পরীক্ষা করুন। বিলিরুবিন, হিমোগ্লোবিন পর্যবেক্ষণ করুন। এইচডিএন নবজাতকের আরবিসি ধ্বংস, যেমন অ্যানিমিয়া, জন্ডিস, স্পিলেনোমেগালি প্রধান কারণ। RH ইনকমপ্লিবিলিটি, হালকা এইচডিএন পরীক্ষা, ডাইরেক্ট ইনডাইরেক্ট কুম টেস্ট, বিলিরুবিন, হিমোগ্লোবিন করতে পারে। এবার জানবো কুম টেস্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কুম টেস্ট হলো একটি ল্যাব পরীক্ষা যা আরবিসির ওপর অ্যান্টিবডি বা কমপ্লিমেন্ট শনাক্ত করতে ব্যবহার হয়। এটি মূলত হিমোলাইটিক ডিজিজ, নিউবর্ন এইচডিএন, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ট্রান্সফিউশন রিঅ্যাকশন নির্ণয়ে ব্যবহার করা হয়। কুম টেস্ট দুই ধরনের: ডাইরেক্ট কুম টেস্ট বা ডিসিটি বা ডিরেক্ট অ্যান্টিগ্লোবিউলিন টেস্ট বা ড্যাট, আর ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট কুম টেস্ট বা ICT, ইনডাইরেক্ট অ্যান্টিগ্লোবিউলিন টেস্ট বা IAT। এবার জানবো ডিরেক্ট কুম টেস্ট কিভাবে করা হয় বা উদ্দেশ্য। সরাসরি রোগীর আরবিসি সংযুক্ত অ্যান্টিবডি IgE কমপ্লিট C3 আছে কিনা পরীক্ষা করতে। রোগীর আরবিসি সংগ্রহ করা হয়, ধুয়ে সেল ওয়াশ করে, রোগীর আরবিসি সেল ওয়াশ করে বা সেন্ট্রিফিউজ করে আরবিসির সঙ্গে সিরামটা সরানো হয় এবং আরবিসির সাথে অ্যান্টি হিমোগ্লোবিন বা কুমস রিয়েজেন্ট মেশানো হয়। অ্যাগ্লুটিনেশন হলে ডাইরেক্ট কুমস পজিটিভ এবং অ্যাগ্লুটিনেশন না হলে নেগেটিভ। ব্যবহার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? হিমোলাইটিক ডিজিজ শনাক্ত করতে, অটোইমিউন হিমোলাইটিক আছে কিনা, ট্রান্সফিউশন রিঅ্যাকশন আছে কিনা সেক্ষেত্রে। ইনডাইরেক্ট কুম টেস্ট কিভাবে করা হয়? এর উদ্দেশ্য হলো সিরামে থাকে অ্যান্টিবডি বা যা আরবিসিকে ধ্বংস করতে পারে বা শনাক্ত করা। মূলত প্রেগনেন্ট মাদার বা ব্লাড ডোনারের সিরামে পরীক্ষা করা হয়। রোগীর সিরাম সংগ্রহ করা, পরিচিত আরবিসি সাথে যেমন পরিচিত অ্যান্টিবডির সাথে ইমিউনো ইনকুবেট করা হয় এবং আরবিসি ধুয়ে অ্যান্টি হিমোগ্লোবিন অ্যান্টিজেন যোগ করা হয় এবং অ্যাগ্লুটিনেশন হলে পজিটিভ এবং অ্যাগ্লুটিনেশন না হলে নেগেটিভ। কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? RH ইনকম্পিটিবিলিটি বা এইচডিএন এর প্রি ট্রান্সফিউশন ক্ষেত্রে, স্ক্রিনিং ইরেগুলার অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে। এখানে আমি দেখিয়েছি ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে পার্থক্যটা। আরবিসি কে সংযুক্ত করে টেস্ট করা হয় ডাইরেক্টের ক্ষেত্রে, ইনডাইরেক্টের ক্ষেত্রে সিরামে থাকা অ্যান্টিবডি দিয়ে টেস্ট করা হয়। এর মূলত এইচডিএন AI ট্রান্সক্রিপশনের রিঅ্যাকশন থেকে শনাক্ত করতে ব্যবহার করা হয়। RH ইনকম্পিটিবিলিটি স্ক্রিনিং অ্যান্টিবডি স্ক্রিনিং প্রি ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নমুনা আর পেশেন্টের আরবিসি, ইনডাইরেক্টের ক্ষেত্রে পেশেন্টের সিরাম, অ্যাগ্লুটিনেশন পজিটিভ অ্যান্টিবডি আছে কিনা এবং সিরামে অ্যান্টিবডি আছে কিনা।
সংক্ষেপে বলাই যায় ডিসিটি আরবিসিতে আছে আছে তা দেখা যায় ডিরেক্ট, এবং আইসিজিতে সিরামে আছে কিনা তা পরীক্ষা করা ইনডাইরেক্ট ভাবে। উভয়ই অ্যান্টি হিমোগ্লোবিন ব্যবহার করা হয় এবং আরএইচ, এইচডিএন এবং এবিও নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার জানো ব্লাড ট্রান্সফিউশন ও ডোনার সিলেকশন। ব্লাড ট্রান্সফিউশন হলো এক ব্যক্তির রক্তের উপাদান অন্য ব্যক্তির শরীরে দেওয়ার প্রক্রিয়া। রক্ত নিরাপদ দেওয়ার জন্য রক্ত নিরাপদভাবে দেওয়ার জন্য উপযুক্ত দাতা নির্বাচন বা সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাতার ধরন বা টাইপস, স্বেচ্ছায় রক্ত দিতে হবে, নিরাপদ, যোগ্য, রোগীর আত্মীয় পরিচয় দ্বারা রক্ত দেওয়া, পরিচিত দ্বারা রক্ত দেওয়া, ডিরেক্ট ডোনার, রোগী নিজে কোনো পরিচিত বা বন্ধু নির্দিষ্ট করে রক্ত সংগ্রহ করে। দাতা নির্বাচন শর্তাবলী কি কি? বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, ওজন 50 কেজির বেশি হতে হবে, শরীর সুস্থতা ও অসুস্থতা ন্যায় সুস্থ থাকতে হবে, রক্তচাপ সঠিক সীমার মধ্যে থাকতে হবে, সংক্রমণ বা চলমান অসুস্থতা নেই এমন ব্যক্তিরা দিতে পারবে, রক্ত শারীরিক শর্ত, হিমোগ্লোবিন 12-র উপরে থাকতে হবে, রক্তের রং ও রক্ত কণিকা সংখ্যা স্বাভাবিক থাকতে হবে, কোনো তাজা রক্তক্ষরণ বা মেজর সার্জারি থাকলে চলবে না, সংক্রমণ মুক্ত থাকতে হবে। দাতা অবশ্যই নিজে এইচআইভি, হেপাটাইটিস বি, সি, সিফিলিস, ম্যালেরিয়া বা আদার্স কোনো ট্রান্সমিসেবল ইনফেকশন থাকলে হবে না। রক্তদাতার প্রস্তুতি কি হবে? 2 থেকে 3 ঘন্টা আগে হালকা খাবার খাওয়া উচিত, পর্যাপ্ত জল পান করা উচিত, হালকা ধূমপান এড়িয়ে চলবেন, অ্যালকোহল ধূমপান এড়িয়ে চলবেন, আরামদায়ক পোশাক পরবেন। রক্তদাতার দান করার আগে কি কি পরীক্ষা করা দরকার? ব্লাড গ্রুপ বা আরএইচ ফ্যাক্টর, হিমোগ্লোবিন বা হিমাটোক্রিট পরীক্ষা করে নেওয়া দরকার, স্ক্রিনিং, ট্রান্সমিসেবল ইনফেকশন আছে কিনা তা চেক করে নেওয়া, জেনারেল হেলথ চেক আপ করা। মূল উদ্দেশ্য কি? রোগীর জন্য সুরক্ষিত ও কম্পিটেবল রক্ত নিশ্চিত করা, দাতার জন্য সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত রক্তদান নিশ্চিত করা, সংক্রমণ ও ইনকম্পিটিবল ট্রান্সফিউশন থেকে রক্ষা করা। এবার জানো ব্লাড কালেকশন ব্যাগ ও অ্যান্টিকোয়াগুলেন্ট। রক্ত সংগ্রহের সময় স্টেরাইল ব্যাগ কালেকশন ব্যবহার করা হয় যাতে রক্ত সঠিকভাবে সংগ্রহ, রক্ত সংরক্ষণ ও ট্রান্সফিউশন করা যায়। রক্তকে ক্লট হওয়া থেকে রক্ষা করে ব্যাগ মাধ্যমে, বিশেষ করে অ্যান্টিকোয়াগুলেন্ট সলিউশন থাকলে। ব্লাড কালেকশন ব্যাগ সিঙ্গেল ব্যাগ 450 থেকে 500 ml সাধারণ রক্ত সংগ্রহ করে ব্যবহার করা হয়। 1 ইউনিট রক্তে প্রায় 450 ml সংগ্রহ করা হয়। ডাবল ব্যাগ বা ট্রিপল ব্যাগ বা কোয়াড্রাপল ব্যাগ রক্ত থেকে কম্পোনেন্ট, আরবিসি, প্লাজমা, প্লেটলেট আলাদা করার জন্য বিভিন্ন অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাডিটিভ থাকে। কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়? প্রধান উদ্দেশ্য রক্তকে ক্লট থেকে রক্ষা করা, আরবিসি ভিয়াবিলিটি বজায় রাখা, ট্রান্সফিউশনের জন্য নিরাপদ রাখা। এখানে আমি প্রধান অ্যান্টিকোয়াগুলেন্ট ও ব্যবহৃত ব্লাড প্রিজার্ভেশন সিস্টেম দেখিয়েছি। সিপিডি বা সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ, এটি সাধারণত ক্যালসিয়াম বাইন্ডিং এ বা প্রিভেন্ট দ্য ক্লটিং। আরবিসি সেলফ লাইফ 21 জিবি। CPD-1 সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডেনিন মেনলি আরবিসি ভিয়াবিলিটিকে বজায় রাখে এবং আরবিসি প্রিভেনশন 35 ডে।
অ্যাসিডি সাইটেজ ডেক্সট্রোজ প্লেটলেট ও হোল ব্লাড কালেকশনের জন্য অ্যাসিডি ব্যবহার করা হয়। ওয়ার্কিং মেকানিজম: সাইটেট ক্যালসিয়াম আয়নকে বাইন্ড করে ক্লটিং ক্যাসকেড বন্ধ করে। ফসফেট মেনটেন পিএইচ, রিডিউস আরবিসি মেটাবলিজম। ডেক্সট্রোজ বা গ্লুকোজ এনার্জি সোর্স বা আরবিসি এটিপি প্রোডাকশন। অ্যাডেনিন এটিপি সিনথেসিস, আরবিসি ভাইবিলিটি। মেনিটল প্রোটেক্ট আরবিসি মেমব্রেন ডিউরিং স্টোরেজ। বা ব্লাড কালেকশনে ব্যাগের ব্যবহার, স্টেরাইল এনভায়রনমেন্ট নিশ্চিত করা। সম্পূর্ণ সংগ্রহ করার পর মিক্সিং জেন্টলি, অ্যান্টিকোয়াগুলেন্ট আরবিসির সাথে সমানভাবে মেশানো। টেম্পারেচার কত হবে? হোল ব্লাডের ক্ষেত্রে 1 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। প্লেটলেটের নর্মাল টেম্পারেচার। জেন্টলি অ্যাগিটেশন। স্টোরেজ ডিউরেশন অনুসারে ব্যাগ নির্বাচন, সিপিডি 1:35 ডেজ এবং সাগাম 42 ডেজ। গুরুত্বপূর্ণ: ডু নট শেক ভেগারাসলি, আরবিসি হিমোলাইজ হতে পারে। প্রপারলি অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড রেশিও বজায় রাখতে হবে। ব্লাড কম্পোনেন্ট প্রিপারেশনের জন্য মাল্টি ব্যাগ সিস্টেম ব্যবহার করা হয়। এবার জানবো ব্লাড কম্পোনেন্ট ইউজ এবং তাদের স্টোরেজ কিভাবে করা হয়, কতদিনের জন্য স্টোরেজ। রক্তে হোল ব্লাড হিসাবে ট্রান্সফিউজ করার ফোন করা হয়, কারণ প্রতিটি রোগ আলাদা চাহিদা থাকে, তাই রক্তকে কম্পোনেন্টে ভাগ করা প্রয়োজন। রেড ব্লাড সেল বা প্যাকড আরবিসি বা এনআরবিসি। আরবিসি কনসেন্ট্রেশন 70 থেকে 80%। ডব্লিউবিসি এর প্লেটলেট কম, প্লাজমা কম। ইউজ: সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসি দেওয়া হয়। অ্যাকুইট ব্লাড লস বা ট্রমার ক্ষেত্রে, সার্জারি রিকোয়ার্ড বা অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে গেলে সেক্ষেত্রে আরবিসি দেওয়া হয়। আরবিসি কিভাবে স্টোরেজ করা হয়? 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে রেফ্রিজারেটরে রাখা হয়। সিপিডি 1 ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করলে 35 দিন পর্যন্ত রাখা হয়। এছাড়াও এডিটিভ সলিউশন স্যাগাম S1 বা S3 আপ টু 42 পর্যন্ত দিন রাখা যায়। প্লেটলেট বা কনসেন্ট্রেশন: প্লেটলেট সাসপেনশন প্লাজমা এর পার ইউনিটের আরডিপি ব্যবহার করা হয়। সিঙ্গেল ডোনারের প্লেটলেট ক্ষেত্রে অ্যাড্রেসিস প্লেটলেট ব্যবহার হয়। ইউজ কখন করা হয় প্লেটলেট? থ্রম্বোসাইটোপেনিয়া, ব্লিডিং বা ডিউ, প্লেটলেট ডিফিউশন ডাইফাংশনের ক্ষেত্রে, ম্যাসিভ ট্রান্সফিউশন সাপোর্টের ক্ষেত্রে। কিভাবে স্টোরেজ করা হয়? রুম টেম্পারেচারে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের। কনস্ট্যান্ট জেন্টি অ্যাডিশন, সেলফ লাইফ 5 দিন। এফএফপি ফ্রেশ ভার্জিন প্লাজমা। Plasma separate from whole blood, virgin within 6 hours, contain all clotting factor. Use কিভাবে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, হিমোফিলিয়ার ক্ষেত্রে, ম্যাসিভ ট্রান্সফিউশন বা ব্লিডিং এর ক্ষেত্রে, লিভার ডিজিজ, ডিআইসি, অরফিন রিভার্সালের ক্ষেত্রে এফএফপি ব্যবহার করা হয়। স্টোরেজ: -18 ডিগ্রি সেলসিয়াস লো নিচে ব্যবহার রাখা হয়। সেফ লাইফ 1 ইয়ার। বিফোর ইউজ 30 to 37 ডিগ্রি সেলসিয়াস। এবার জানবো ক্রায়োপ্রেসিপিটেট কম্পোজিশন, ফ্র্যাকশন অফ এফএফপি রিচ ইন ফ্যাক্টর 8, ফাইব্রোজেন, উইলব্রান্ড ফ্যাক্টর বা ফ্যাক্টর 13 এর ক্ষেত্রে। ইউজ কোথায় করা? হিমোফিলিয়া এ ফ্যাক্টর ডিফিসিয়েন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্টোরেজ কিভাবে করে? -18 ডিগ্রি সেলসিয়াস লোয়ারে রাখা হয়। সেফ লাইফ 1 ইয়ার। থ্রো বিফোর ইউজ। আমি এই চার্টের মাধ্যমে দেখিয়েছি আরবিসি অ্যানিমিয়া মেনলি ইউজ আরবিসি অ্যানিমিয়া। স্টোরেজ 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। সেফ লাইফ 35 থেকে 42 দিন। প্লেটলেট থ্রম্বোসাইটোপেনিয়া 20 থেকে
24°C রাখা হয় 5 দিন সাপ্লাই। এফএফপি কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সির ক্ষেত্রে ইউজ করা হয় -18°C নিচে 1 ইয়ার জন্য রাখা হয়। ক্রায়োপ্রেসিপিটেট ইউজ করা হয় ফ্যাক্টর 8 বা ফাইব্রোজেনের ক্ষেত্রে এবং টেম্পারেচারে রাখা হয় -18°C নিচে সাপ্লাই 1 বছর, সময়কাল 1 বছর। হোল ব্লাড ক্রমিক ব্যবহার করা হয় পেশেন্ট স্পেসিফিক থেরাপি, কম্পোনেন্ট থেরাপি, প্রপার স্টোরেজ হ্যান্ডলিং ক্রুশিয়াল ফর এফিসিয়েন্সি ও সেফটি। এবার জানবো হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন। রক্ত সঞ্চালনের জীবন রক্ষা করে, রক্ত সঞ্চালনের দ্বারা জীবন রক্ষা করে, কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের ঝুঁকি ও ক্ষতি রয়েছে। এর কারণে প্রপার স্ক্রিনিং, কম্প্যাটিবিলিটি টেস্টিং ও কম্পোনেন্ট সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইমিউনো মেডিকেট হ্যাজার্ড যেমন 1 নম্বরে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। অ্যাকুইট হিমোলাইটিক রিঅ্যাকশন হতে পারে কারণ এবিও ইনকম্প্যাটিবিলিটি থাকলে সময় রক্তে দেওয়ার সময় 24 ঘন্টার মধ্যে লক্ষণ জ্বর, শীত লাগা, পেশিতে ব্যথা, হিমোগ্লোবিনুরিয়া, শক, মারাত্মক রিনাল ফেলিওর ও ডেথও হতে পারে। ডিলে হিমোলাইটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কারণ মাইনর ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি, কেল ডেফেকিড, সময় 3 থেকে 14 দিন পর হতে পারে। লক্ষণ মাইল্ড অ্যানিমিয়া, জন্ডিস হতে পারে, সাধারণত লাইফ থ্রেটিং নয়। কিছু অ্যালার্জিক হতে পারে, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। ইনফেকশন রিলেটেড হ্যাজার্ড যেমন ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন, টিটিআই, এইচআইভি, হেপাটাইটিস বি, সি, সিফিলিস, ম্যালেরিয়া, সিএমভি, সাইটোমেগালোভাইরাসের জন্য প্রিভেনশন সেরোলজিক্যাল টেস্ট, ন্যাট টেস্টিং ডোনারের মাধ্যমে। মেটাবলিজম স্টোরেজ রিলেটেড হ্যাজার্ড হাইপারলিকোমিয়া, স্টোরেজ থেকে পটাশিয়াম রিলিজ, হাইপার ক্যালসিমিয়া বা সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট, ক্যালসিয়াম প্রোফিলাস, অ্যাসিডোসিস, প্রোলংগেটেড স্টোরেজ বা অ্যালকোসিস, ভলিউম ওভারলোডেড স্পেশালি ইন হার্ট ফেলিওর বা রেনাল পেশেন্ট। আদার হ্যাজার্ড আয়রন ওভারলোড মাল্টি ট্রান্সফিউশনের ক্ষেত্রে, হাইপারথার্মিয়া বা র্যাপিড ট্রান্সফিউশনের কোল্ড ব্লাড, এয়ার এম্বোলিজম, ইম্প্রপার ট্রান্সফিউশন টেকনিক, রিস্ক রিডাকশন, প্রপার ডোনার সিলেকশন, হেলদি স্ক্রিনিং ডোনার। 2 নম্বরে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং টেস্টিং, এবিও আরএইচ, কম্প্যাটিবিলিটি টেস্টিং, কম্পোনেন্ট থেরাপি, পেশেন্ট স্পেসিফিক ট্রান্সফিউশন, লিউকো রিডাকশন বা ইরিটেশন, রিডিউস দ্য এফএনএইচটিআর বা জিভিএইচডি, প্যাথোজেন স্ক্রিনিং বা ন্যাট টেস্টিং, রিডিউস টিটিআই। টিটিআই টেস্টের কি কি আছে সেগুলো তো আগেই বলেছি, যেমন এইচআইভি, ভিডিআরএল, হেপাটাইটিস বি, সি, ম্যালেরিয়া, সিএমভি বা সাইটোমেগালো ভাইরাস টেস্টিং, এগুলো টিটিআই এর মধ্যে পড়ে। মনিটর পেশেন্ট ডিউরিং ট্রান্সফিউশন, মানে যখন ব্লাড দেওয়া হচ্ছে তখন পেশেন্টের কোনো অ্যালার্জিক বা রিয়াকশন হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা। এবার জানবো স্ক্রিনিং টেস্ট অফ ডোনেট ব্লাড অফ ইউনিট। রক্তদান জীবন রক্ষাকারী হলেও সংক্রমণ ও ঝুঁকি থাকতে পারে, তাই প্রত্যেক ডোনেটেড ব্লাডকে ইউনিট বা ট্রান্সফিউশন করার আগে কিছু ম্যান্ডেটরি স্ক্রিনিং পরীক্ষা করা হয়। এটি ট্রান্সমিসিবল ইনফেকশন বা টিটিআইএস ইনকম্প্যাটিবিলিটি নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। ম্যান্ডেটরি ইনফেকশন ডিজিজ স্ক্রিনিং যেমন এইচআইভি 1 এবং 2, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস চেক করার জন্য। 2 নম্বরে হেপাটাইটিস
বি এবং সি ভাইরাস চেক করার জন্য, ভিডিআরএল বা আরপিআর সিফিলিস আছে কিনা সেটা টেস্ট করার জন্য, এবং ম্যালেরিয়া বা প্লাজমোডিয়াম স্পিসিস বা ম্যালেরিয়া প্যারাসাইট আছে কিনা সেটার জন্য। লক্ষ্য, এই পরীক্ষা করা বাধ্যতামূলক, কারণ এই রোগগুলি রক্তের মাধ্যমে রোগীকে সংক্রমিত করতে পারে। ব্লাড গ্রুপ কম্পিটিবিলিটি টেস্ট, এবিও আরএইচ, ডোনার ব্লাড ও গ্রুপ নির্ধারণ করা, অ্যান্টিবডি স্ক্রিনিং, রিসিপ্ট্যান্ট কম্পিটিবিলিটি, মেইনর অ্যান্টিবডি ডিটেকশন, ক্রস ম্যাচিং, ইনশিওর ডোনার। ক্রস ম্যাচ সম্পর্কে আগেই আমি আলোচনা করেছি। আরবিসি কম্পিটিবিলিটি, রিসিপ্ট্যান্ট সিরাম বা যেটাকে মেজর ক্রস ম্যাচ, মাইনর ক্রস ম্যাচের আলোচনা। এবারে আমি এই যে ব্লাড ডোনার করার আগে, ডোনেশন করা মানে ব্লাড ট্রান্সফিউশন করার আগে কিছু বিষয় ওভারঅল আমি বলে দিচ্ছি। ডোনার সিলেকশন, হিস্ট্রি, রিস্ক ফ্যাক্টর, এলিজিবিলিটি চেক। 2 নম্বরে ব্লাড কালেকশন ও স্টেরাইল ব্যাগ, অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাডেড আছে কিনা। 3 নম্বরে লেবেলিং এবং ইউনিট আইডেন্টিফিকেশন। 10 নম্বরে ম্যান্ডেটরি স্ক্রিনিং টেস্ট, ইনফেকশাস ডিজিজ বা ব্লাড গ্রুপ চেকিং। 4 নম্বরে কম্পোনেন্ট প্রিপারেশন, আরবিসি, প্লেটলেট, প্লাজমা, ক্রায়োপ্রসপিরিড, এফএফটি ইত্যাদি। 6 নম্বরে স্টোরেজ বা রিলিজ, অনলি আফটার অল টেস্ট নেগেটিভ। চেকলিস্ট কি কি? ম্যান্ডেটরি স্ক্রিনিং, এনশিওর দ্য সেফ ট্রান্সমিশন, টিটিআই ডিটেকশন, প্রিভেন্টিং এইচআইভি, হেপাটাইটিস, সিফিলিস, ম্যালেরিয়া ট্রান্সমিশন ইত্যাদি। ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচ, প্রিভেন্টিং অ্যাকুট হিমোলাইটিক ট্রান্সমিশন রিয়াকশন আছে কিনা। এবং 4 নম্বর স্ক্রিনিং মাস্ট বি ডকুমেন্ট ও ট্রেসেবল। তাই আজকের ভিডিওতে আমরা রক্ত সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি, জেনেছি রক্তের গ্রুপ, অ্যান্টিজেন কি, কিভাবে আরএইচ, এবিও আরএইচ সিস্টেম মাধ্যমে রক্তের শ্রেণীবিন্যাস করা হয় এবং কেন। এছাড়াও ক্রস ম্যাচ, হোম টেস্ট, রিভার্স গ্রুপিং, ফরওয়ার্ড গ্রুপিং, হেমোলাইটিক ডিজিজ, তারপরে টিটিআই টেস্ট, এই সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাই এই জ্ঞান ল্যাব টেকনোলজি নার্সিং শিক্ষার্থীর জন্য খুবই জরুরি। এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনারা রক্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ, সহজ ও পরিষ্কার বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি তো আপনার কাজে লাগে ও নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওয়ে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল ও ল্যাব টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। হেলথ সেবা, সবার সেবায় সবার পাশে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে কিভাবে ব্লাড গ্রুপ করি সেভাবে দেখাবো। এখন প্রথমে লিটারেচারটা নিয়ে নিতে হবে এবং অ্যান্টি বি, অ্যান্টি বি, আরএইচডি। এরপর লিটারেচারটা দেখে নেবেন একবার। প্রতিটা রিয়েজেন্টের সঙ্গে এরকম লিটারেচার থাকে, ম্যানুয়াল লিটারেচার, এটা দেখে নিলে ভালো। এটা ব্লাড স্যাম্পল, ইডিটিএ স্যাম্পল, হোল ব্লাড, এটা মাইক্রো প্লেট এবং কিছু স্টিক, একটা পিপেট, এটা মাইক্রোটিপস, আর একটা ইডিটিএ স্যাম্পল। এরপর 3 ড্রপ ব্লাড স্যাম্পল, হোল ব্লাড স্যাম্পল 3টে মাইক্রো প্লেটে দিয়ে দেব। এরপর প্রথমেটায় অ্যান্টি এ দেব, অ্যান্টিবডি। এরপর অ্যান্টি বি দেবো, এরপর অ্যান্টি ডি দেব।
এবার স্মুথ আলতো করে ঘষে দেবো। একই স্টেপ একই জায়গায় বারবার 3টে দিলে হবে না, আলাদা আলাদা ভাবে স্টেপগুলো ঘষে দিতে হবে। এবং ঘষে দেওয়ার পর এইটা একটু রোটেশন করতে হবে। রোটেশন করার পরে এই যে এটাকে বলে অ্যাগ্লুটিনেশন বা মানে অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যাগ্লুটিনেশন। এও করেছে, এও অ্যাগ্লুটিনেশন হয়েছে, বি অ্যাগ্লুটিনেশন হয়েছে এবং আর এস ডিটাও অ্যাগ্লুটিনেশন, অর্থাৎ এ বি পজিটিভ ব্লাড গ্রুপ। এবার দেখব কিভাবে রিভার্স কুকিং করা হয়। এটা হলো এ অ্যান্টি, অ্যান্টি এ, অ্যান্টি বি, অ্যান্টি ডি এবং এটিতে আছে অ্যান্টি এ সেল এবং বি সেল, বি সেল। আর নেওয়া হয়েছে পেশেন্টের সিরাম এবং হোল ব্লাড আর কিছু টিউব আর নর্মাল স্লাইন। এবার এই পেশেন্ট হোল ব্লাডটাকে একটা সাসপেনশন স্যালাইন 5% সাসপেনশন বানিয়ে নেওয়া হয় এবং যেহেতু এগুলো ফ্রিজে থাকে সেই জন্য রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর টেস্টিং প্রসিডিওর শুরু করা হয় এবং টিউবগুলো নাম্বারিং করে এ বি এবং ডি অ্যান্টিজেনগুলো লেবেলিং করা হয় এবং এক ড্রপ করে এ অ্যান্টিজেন এ এবং বি অ্যান্টিতে বি দেওয়া হয় এবং আর এস ডিতে আর এস ডি দেওয়া হয়। এরপর এসএল এবং বিসেল ডট দিয়ে দিয়ে যাওয়া হয়। এসএল দেওয়া হলো, বিতে বিসেল দেওয়া হলো। এবং এসএল এ বা বিসেল এ পেশেন্ট সিরাম এক ড্রপ করে দিয়ে দিতে হবে। আমরা যে সাসপেনশন বানিয়েছি সেগুলোতে আর এ বি ডিতে ড্রপার দিয়ে দিয়ে দেওয়া হলো এবং এটি ইনকিউবেটরে 10 থেকে 15 মিনিট রেখে অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা চেক করে নিতে হবে। চেক করা হচ্ছে লাইটে ধরে অ্যাগ্লুটিনেশন হচ্ছে কিনা বা এইভাবে ব্লাড রিভার্স এবং ফরওয়ার্ড ব্লাড গ্রুপ এইভাবেই করা হয়। প্র্যাকটিক্যালটা দেখানো হলো। সকলে সবগুলো ধীরে ধীরে চেক করে নেওয়া হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।